সৌমেন স্যারের অঙ্ক ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। গতদিন পর্যন্ত তোমরা 6.2 এর বড় অঙ্কগুলো করেছো। আজ আমরা তাহলে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করব। তাহলে প্রথমে আছে এমসিকিউ প্রশ্ন। একের দাগে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান, অসমান, সমান অথবা অসমান উভয়ই এবং কোনোটিই নয়। এদের মধ্যে তাহলে কোনটা ঠিক হবে? সমান হতে পারে অথবা অসমান হতে পারে। সমান কখন হবে? যখন ধরো 2 বছরের বা 3 বছরে চক্রবৃদ্ধি সুদের হার 8% হয়, 7% হয়, 5% হয়, 9% হয়। আবার কোনো কোনো অঙ্কে তোমরা বড় অঙ্কে দেখেছো প্রথম বছরে 7%, পরের বছরে 8%, তাহলে অসমান হলো। আবার কোনো অঙ্কে আছে 5%, 6%, তাহলে আলাদা আলাদা যদি থাকে প্রতি বছরে তখন সেখানে অসমান হয়। তাহলে কোন অঙ্কটা দাগ নাম্বার ঠিক হবে? সমান অথবা অসমান উভয়ই হবে। 2 নম্বর কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, কোনোটিই নয়। প্রতি বছর আসল পরিবর্তিত হয়, অর্থাৎ প্রথম বছরে আমরা যেটা সুদ পাই সেটা আসলের সঙ্গে যোগ হয়ে গিয়ে সেটা সুদ আসলটা আসলে রূপান্তরিত হয়। দ্বিতীয় বছরের ক্ষেত্রে ওইটা আসলে পরিবর্তিত হয়। আবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে যা সুদ পাই সেটা সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে সুদ আসলটা আবার তৃতীয় বছরের ক্ষেত্রে আসল পরিবর্তিত হয়। সেই কারণে যত সময় বাড়তে থাকে তত আসলের পরিমাণ বাড়তে থাকে, সেই জন্য প্রতি বছর আসল পরিবর্তিত হয়। এবার চলো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। তাহলে আমি অঙ্কটা কষে দেখেছি, দেখো। তাহলে এর জায়গায় এ থাকলো ইকুয়াল টু পি এর জায়গায় পি থাকলো 1 প্লাস আর এর জায়গায় লিখব 2r, যেহেতু এখানে 2r% বলেছে তাহলে 2r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে 2 দিয়ে 100 কেটেছি, তাহলে 2 50-এ 100, তাহলে ইকুয়াল টু পি হোল ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার n। তাহলে কোন অঙ্কটা মিলেছে? বি এর অঙ্কটা। চলো এবার 4 নম্বর অঙ্ক কি বলেছে আমাদের? 4 নম্বর অঙ্ক বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস হলে 2n বছর পরে মেশিনটির দাম হবে। তাহলে আমরা সূত্র লিখি। তাহলে এর জায়গায় এ লিখলাম, পি এর জায়গায় লিখব 2p, যেহেতু বর্তমান মূল্য 2p বলেছে, হ্রাস বলেছে তাই হ্রাস বলেছে তাই 1 মাইনাস আর এর জায়গায় তাহলে কি লিখব 2r, তাহলে 2r/100, n এর জায়গায় কি লিখব 2n, যেহেতু 2n বছর বলেছে। 2 দিয়ে 100 কাটাকুটি করলে কত হবে? 2 50-এ 100, তাহলে উত্তর কি হবে? 2p হোল ইন্টু 1 মাইনাস r/50 টু দি পাওয়ার 2n। তাহলে দেখো ডি এর অঙ্কটা মিলেছে। ঠিক আছে, চলো 5 নম্বর অঙ্ক কি বলেছে দেখি। 5 নম্বর বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত জানতে চেয়েছে। তাহলে তিনি রেখেছিলেন আসল পি ইকুয়াল টু 100 টাকা, সমূল চক্রবৃদ্ধি এ পেলেন 121 টাকা, হ্যাঁ, এবং প্রতি বছরে 2 বছরে বলেছে, এখানে n ইকুয়াল টু 2 বছর, তাহলে পি ইকুয়াল টু 100 টাকা, n ইকুয়াল টু 2 বছর, সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু 121 টাকা। তাহলে আমরা সূত্র লিখেছি এ ইকুয়াল টু পি হোল ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এর জায়গায় 121, পি এর জায়গায় 100, 1 প্লাস আর এর মান জানি না, বাই 100 হোল স্কোয়ার দিয়েছি। 100 গুণ ছিল, এ পাশে সে ভাগ হয়েছে, তাহলে 100 কার বর্গ? 10-এর বর্গ, 121 11-র বর্গ, তাই 11/10-এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এ পাশে যা ছিল তাই করেছি। তা আমরা স্কোয়ারগুলো মনে মনে কেটে দিয়েছি, তাহলে 11/10 ইকুয়াল টু 1 প্লাস r/100। একটা এ পাশে প্লাস হয়েছিল, বাম দিকে এলে মাইনাস
হবে। 10 লসাগু হলে 11 - 10, তাহলে 1/10 কোনাকুনি গুণ করে দিয়েছি বজ্র গুণন, তাহলে 10 গুণ আর ইকুয়াল টু 1 গুণ 100। 10 গুণ ছিল, ডান দিকে গিয়ে ভাগ হয়েছে, 0 0 কেটে দিয়েছি, তাহলে আর ইকুয়াল টু কত হলো? 10। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত হলো? 10%। এবারে সত্য মিথ্যা। সত্য মিথ্যায় কি বলেছে? নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়। 1 বছর ক্ষেত্রে যদি হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ যা হয় আর সরল সুদও তাই হয়। কিন্তু 2 বছর 3 বছর যত সময় বাড়তে থাকে, হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেহেতু আসল বাড়তে থাকে তাই সুদের পরিমাণ বাড়তে থাকে, ঠিক আছে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে আসলের পরিমাণ বাড়ে না, আসল একই থাকে। সেই কারণে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের সমান হয়। কখন? 1 বছরের ক্ষেত্রে। যখন 2 বছর 3 বছর 4 বছর এরকম সময় বাড়তে থাকে তখন চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে বেশি হয়। কখনোই চক্রবৃদ্ধি সুদের মান সরল সুদের থেকে কম হয় না, সমান হতে পারে বা বেশি হতে পারে। সমান হয় 1 বছরের ক্ষেত্রে, বেশি হয় 2 3 4 5 বছরের ক্ষেত্রে। বোঝা গেছে? সেই কারণে এটা আমি মিথ্যা লিখেছি। চলো এবার পরের অঙ্ক কি বলেছে দেখি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। তাহলে আমি আগেই এই কথাটা তোমাদের বলেছি যে প্রথম বছরের ক্ষেত্রে যে সুদটা পাই সেটা আসলের সঙ্গে যোগ হয়ে দ্বিতীয় বছরের ক্ষেত্রে ওটা সুদ আসলটা আসল হিসেবে ধরা হয়। তাহলে অর্থাৎ কী হয়েছে? আসলটা সবসময় বাড়তে থাকে, ঠিক আছে। এই কথাটাই এখানে বলা হয়েছে, তাই এখানে আমি সত্য বলেছি, ঠিক আছে। চলো তাহলে পরের অঙ্ক কি বলেছে দেখি। শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে কি বলেছে? নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান হয়, অর্থাৎ একই হয়। তোমাদের আগেই বলেছি কথাটা। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার বৃদ্ধি, অর্থাৎ বৃদ্ধি করলে তাকে কি বলি? সমহার বৃদ্ধি। নির্দিষ্ট হারে যদি বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় সমহার বৃদ্ধি। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার হ্রাস, অর্থাৎ হ্রাস ঘটছে, ঠিক আছে। তাহলে আমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেল। এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি বলেছে দেখি। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি। অর্থাৎ মূলধন পি ইকুয়াল টু পেয়েছি 400 টাকা, সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু পেয়েছি 441 টাকা, সময় এন ইকুয়াল টু পেয়েছি 2 বছর। তাহলে মূলধন পি ইকুয়াল টু 400 টাকা, সময় এন ইকুয়াল টু 2 বছর, সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু 441 টাকা। তাই শর্তানুসারে এ ইকুয়াল টু পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এর মান জানি, তাই এর মান 441 লিখেছি। পি এর মান জানি, পি এর মান 400 লিখেছি। 1 প্লাস আর এর মান জানি না, বাই 100, আর এন এর মান 2 লিখলাম। হলো। তাহলে 400 এখানে গুণ ছিল, বাম দিকে এলে ভাগ হবে, তাহলে 441/400 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। যেহেতু এখানে হোল স্কোয়ার দেখতে পেয়েছি তাহলে বাম দিকে এটা কার বর্গ দেখে নিই। তাহলে 41 হচ্ছে 21-এর বর্গ, 21 21 441, আর 20 20 400, তাহলে 21/20 তার হোল স্কোয়ার চাপিয়েছি। তাহলে তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, কারণ অঙ্ক তো করতে গিয়ে তো বারবারই বর্গমূল করতে গিয়ে তো আর সময় নষ্ট করা যাবে না। এগুলো যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে তোমরা সহজে লিখে ফেলতে পারবে।
তাহলে 21-এর বর্গ কি হয়েছে 441, 20-র বর্গ 400, তাই দুজনের বর্গকে একসঙ্গে হোল স্কোয়ার চাপিয়েছি, তাহলে বাম দিকেরও স্কোয়ার আছে ডান দিকেও স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার স্কোয়ার আমরা মনে মনে কেটে দিয়েছি, তাহলে 21/20 ইকুয়াল টু 1 প্লাস r/100। একটা এখানে যোগ হয়ে আছে, এখানে বাম দিকে এলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 21/20 মাইনাস 1 ইকুয়াল টু r/100। 20 আমাদের লসাগু, তাহলে 20 যদি লসাগু হয় তাহলে 21 মাইনাস 20, 1 20, তাহলে 21 থেকে 20 বিয়োগ দিলে কত হয় 1, তাহলে 1/20 ইকুয়াল টু r/100। তাহলে এবার চলো আমরা কোনাকুনি গুণ করে ফেলি, 21 গুণ r সমান r গুণ 100, 20 আর এর সঙ্গে গুণ হয়ে আছে, ডান দিকে গেলে ভাগ হবে, তাহলে বা r ইকুয়াল টু 1 গুণ 100/20। প্রথমে আমরা 0 0 কেটে দিয়েছি, 2 5 10, তাহলে r ইকুয়াল টু 5, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার 5%। পরের অঙ্ক কি বলেছে দেখি, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা লিখি। তাহলে ধরি মূলধন p ইকুয়াল টু x টাকা, মূলধন তো কত আমাদের দেওয়া নেই, কিন্তু বলেছে দ্বিগুণ হবে, n বছরে দ্বিগুণ হবে, কত বছরে 4 গুণ হবে। তাহলে আমরা বছরটা জানি n বছরে, তাহলে a ইকুয়াল টু p হোল ইন্টু 1 প্লাস r/100n। তাহলে আমাদের মূলধন p যদি x টাকা হয় তাহলে আমাদের দ্বিগুণ হবে বলে দিয়েছে, অর্থাৎ কী হবে সমূল চক্রবৃদ্ধি কী হবে 2x, তাহলে 2x ইকুয়াল টু x হোল ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে x আমরা কেটে দিলাম, তাহলে 2 ইকুয়াল টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে 2 যেখানে দেখতে পাবো সেখানে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n আমরা লিখব। চলো দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি বলেছে দেখি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি লিখব, তাহলে a ইকুয়াল টু p হোল ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এখানে কি বলেছে মূলধন 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি মূলধনের 4 গুণ হবে, তাহলে মূলধন p ইকুয়াল টু যদি x হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি কী হবে, তাহলে 4x, x কেটে দিলাম, তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n যেমন ছিল তেমনই আছে। এবার তাহলে 4 লিখেছি, তাহলে 4 এখান থেকে যে 4, 2-এর বর্গ, তাই 2-এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে আমাদের কথা ছিল 2 যেখানে দেখতে পাবো সেখানে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n লিখব, তাই লিখেছি, লিখে তার হোল স্কোয়ার দিয়েছি। তাহলে আমরা যদি এবার সেকেন্ড ব্র্যাকেট তুলে দিই তাহলে কি লিখব 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2n। তাহলে 1 প্লাস r/100 1 প্লাস r/100 কেটে দিলাম, তাহলে 2n ইকুয়াল টু n, তাহলে n ইকুয়াল টু 2n। তোমরা আবার ভুল করে এই n কেটে দিও না, তার কারণ হচ্ছে এই nটা সময় জানতে চেয়েছে আর এই nটার মান আমার দেওয়া আছে, ঠিক আছে। একই n দেখে তোমরা ভুল করে দুটো n কেটে দিও না, তার কারণ হচ্ছে এই nটা হচ্ছে সময় জানতে চাওয়া সময়, আর এটা হচ্ছে সময়ের মান, এটা ঠিক আছে। তাহলে 2n বছরে 4 গুণ হবে, বোঝা গেছে আশা করি। চলো এবার তাহলে পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। তাহলে কি জানি, চক্রবৃদ্ধি সুদের হার r ইকুয়াল টু 5%, এটা আমরা জানি, সময় n ইকুয়াল টু 2 বছর, এটা আমরা জানি, আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ i ইকুয়াল টু 615 টাকা, সেটা আমরা জানি। তাহলে যেহেতু সুদের মান জানি তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা লিখব, তাহলে শর্তানুসারে i ইকুয়াল টু p হোল ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n মাইনাস p। তাহলে সূত্রটা লিখলাম, এবার যার যার মান জানি সেই মানগুলো বসিয়ে ফেলি। তাহলে i ইকুয়াল টু 615 ইকুয়াল টু p এর মান জানা নেই আমাদের, 1 প্লাস r এর মান আমাদের 5 জানা আছে, তাহলে 5/100 তার হোল স্কোয়ার দিয়েছি মাইনাস p। তাহলে বা
615 ইকুয়াল টু পি হোল ইন্টু 100 প্লাস 15 বাই 105, হ্যাঁ 100 প্লাস 5 বাই 100 তার হোল স্কোয়ার দিয়েছি। যেহেতু আমাদের 100 লসাগু, 100 আর 5 যোগ করলে 105, 105 বাই 100 তার হোল স্কোয়ার। আমরা সংখ্যা ছোট করার জন্য 5 দিয়ে কেটে দিয়েছি। 5 দিয়ে যদি 105কে ভাগ করি ভাগফল হবে 21, 5 দিয়ে যদি 100কে ভাগ করি ভাগফল হবে 20। তাহলে 21 বাই 20 তার হোল স্কোয়ার মাইনাস পি। বাম দিকে কোনো কিছু করার নেই, যেমন আছে তেমন বসে থাকুক। তাহলে 21 কার বর্গ? আগের অঙ্কে বলেছি 21-এর বর্গ, 21-এর বর্গ হবে 441, তাই 441 পি। 20-র বর্গ কত? 400, তাহলে 400 মাইনাস পি দিয়েছি। 400 যদি আমাদের লসাগু হয় তাহলে 441 পি মাইনাস 400 পি। তাহলে 441 পি থেকে 400 বাদ দিলে কি হবে? 41 পি। তাহলে 41 পি বাই 400। চলো তাহলে আমরা এবার কোনাকুনি গুণ করে ফেলি। তাহলে 41 পি ইকুয়াল টু 615 গুণ 400। 41 পি এর সঙ্গে গুণ হয়ে আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাই 615 গুণ 400 ডিভাইডেড বাই 41। 615কে আমরা 41 দিয়ে ভাগ করেছি, ভাগফল কত বেরিয়েছে? 15। তাহলে এখানে 15 লিখেছি, 15কে 400 দিয়ে গুণ করেছি, দুটো শূন্য আগে বসিয়ে দিয়েছি, 15×4 = 60, তাহলে 6000 টাকা। তাহলে আসল 6000 টাকা। চলো পরের অঙ্ক কি বলেছে দেখি। বলেছে প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় V টাকা। তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করি। অর্থাৎ পরের মান জানি, হ্যাঁ পূর্বের মান জানি না। তাহলে পরে কে হয়? এ হয়, আর পূর্বে কে হয়? পি হয়। অর্থাৎ আমরা এর মান জানি, পি এর মান জানি না। পি এর মান তাহলে আমাদের বার করতে হবে, আর হ্রাসপ্রাপ্ত হয়ে মূল্য কত হয়েছে? ভি টাকা। তাহলে মেশিনের মূল্য এ ইকুয়াল টু ভি টাকা। এ কেন করলাম? পরের মূল্য, এটা পূর্বের মূল্য নয়। পূর্বের মূল্য হলে পি এর মান হতো, পরের মূল্য হলে এর মান হয়, তাই এর মান ভি টাকা হয়েছে। হ্রাসের হার R ইকুয়াল টু R%, সময় n ইকুয়াল টু n বছর। তাহলে শর্তানুসারে এ ইকুয়াল টু পি হোল ইন্টু 1 মাইনাস R/100 কারণ যেহেতু হ্রাস ঘটেছে তাই মাইনাস হয়েছে। তাহলে এর মান আমি জানি ভি লিখলাম ইকুয়াল টু পি হোল ইন্টু 1 মাইনাস R/100 তাহলে যেহেতু আমরা পি এর মান জানতে চাইছি, তাহলে বাম দিকের স্থান পরিবর্তন, বাম দিক আর ডান দিকের স্থান পরিবর্তন করি। তাহলে স্থান পরিবর্তন করে লিখলাম পি হোল ইন্টু 1 মাইনাস R/100 ইকুয়াল টু ভি। তাহলে পি এর সঙ্গে যেহেতু এই সংখ্যামালাটি গুণ হয়ে আছে, ডান দিকে গেলে কি হবে? ভাগ হবে। কার সঙ্গে ভাগ হবে? যে সংখ্যাটি ডান দিকে আছে তার সঙ্গে ভাগ হবে, অর্থাৎ ভি এর সঙ্গে ভাগ হবে। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি? নিচের যদি ধনাত্মক পাওয়ার থাকে তাহলে উপরে গেলে সেটা ঋণাত্মক পাওয়ারে রূপান্তরিত হয়। অর্থাৎ তাই লিখেছি দেখো, পি ইকুয়াল টু ভি হোল ইন্টু 1 মাইনাস R/100 তাহলে এখানে ছিল n, নিচে ছিল, নিচ থেকে যখন উপরে গেল তখন চিহ্নের পরিবর্তন ঘটবে পাওয়ারের, তাই পাওয়ারের চিহ্নে পরিবর্তন ঘটেছে। তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য ভি হোল ইন্টু 1 মাইনাস R/100 টাকা ছিল। ঠিক আছে, চলো শেষ অঙ্ক কি বলে দেখি। প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি টাকা। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তাহলে বৃদ্ধি হচ্ছে সেটা আমরা বুঝতে পেরে গেছি, R% বৃদ্ধি হচ্ছে, এখানে বৃদ্ধি লেখা আছে। তাহলে n বছর পর জনসংখ্যা পি যদি হয়, অর্থাৎ কি বলবো, এটা পর হলে কার মান হয়? এর মান হয়। তাহলে এর মান এখানে কি হবে? পি হবে। তাহলে n বছর পূর্বে মান জানতে চেয়েছে, অর্থাৎ পি এর মান জানতে চেয়েছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে পরের মান হলে হয় এর মান, আর পূর্বের মান হলে হয় পি এর মান। তাহলে এখানে পরের মান দেওয়া আছে, অর্থাৎ এর মান দেওয়া আছে।
পি দেখে তোমরা পি এর জায়গায় বসিয়ে দিও না, পিটা মান, কার মান? পরের মান, পরের মান মানে এর মান। তাই জনসংখ্যা এ ইকুয়াল টু পি, পি দেখে তোমরা ভুল বুঝবে না, ঠিক আছে? তাহলে বৃদ্ধির হার আর ইকুয়াল টু আর %, সময় এন ইকুয়াল টু এন বছর। তাহলে শর্তানুসারে এ ইকুয়াল টু পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এর মান এখানে পি, তাহলে এটা মান, আর এটা আমার সূত্রের পি, অর্থাৎ পূর্বের জনসংখ্যা পি। এই পি এর সঙ্গে এই পি আবার ভুল করে কেটে দিও না, কেমন? তাহলে পি ইকুয়াল টু পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এই পি এর মান জানতে চাইছি, তাই এই পি এর সঙ্গে যারা আছে তাদেরকে স্থান পরিবর্তন করতে হবে। তাহলে ডান পক্ষ আসবে বাম পক্ষে, বাম পক্ষ যাবে ডান পক্ষে। তাহলে পি এর সঙ্গে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন যেহেতু গুণ হয়ে আছে, ডান দিকে গেলে ভাগ হবে। কার সঙ্গে ভাগ হবে? ডান দিকে যে পি আছে তার সঙ্গে ভাগ হবে। তাহলে বা পি ইকুয়াল টু পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি এনটা এখানে পাওয়ার যেটা আছে সেটা ধনাত্মক পাওয়ার নিয়ে নিচে আছে। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী যদি নিচ থেকে উপরে তুলি, ভাগ থেকে গুণে নিয়ে যাই, তখন কি হয়? পাওয়ারের চিহ্নের পরিবর্তন ঘটে। অর্থাৎ পি ইকুয়াল টু পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস এন। নিচে ছিল এন আর উপরে গিয়ে হলো মাইনাস এন। তাহলে এন বছর পূর্বে জনসংখ্যা পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস এন জন ছিল। তাহলে এখানেই আমাদের অনুশীলনীর সব অঙ্ক শেষ হয়ে গেল। পরের দিন আমরা তাহলে প্রয়োগের অঙ্ক করব। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আর যদি কেউ না বুঝতে পারো আমাকে জানিও, আমি পরের ভিডিও যখন করব তখন ওই ক্লাসে আমরা আগের যে অঙ্কগুলো বুঝতে পারোনি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো, কেন? তাহলে আজকে শেষ করছি, টাটা।